উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। দেশ থেকে রাজ্য এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরাখবর শোনার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত এবং কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানে গুড়িয়ে যায় একের পর এক জঙ্গি ঘাঁটি, নিকেশ হয় শতাধিক জেহাদি। যার বদলা নিতে ভারতে হামলার ব্যর্থ চেষ্টা করে পাক সেনা। রাজধানী দিল্লিতে বড়সড় আঘাত হানতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম শাহিন ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল তারা, যা ভারতীয় সেনার দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে একটি আঁচড়ও কাটতে পারেনি। সূত্রের খবর, এমনটাই জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। পাশাপাশি এই বার্তাও দেওয়া হয়েছে যে পাকিস্তান বা অন্য কোনো দেশ যতই আণবিক অস্ত্রের আস্ফালন দেখাক, মুহূর্তের মধ্যে তা রুখে দেওয়ার ক্ষমতা ভারতের আছে। পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার বদলা নিতে 6 মে মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে আঘাত আনে অপারেশন সিঁদুর। গুড়িয়ে দেওয়া হয় লস্করি তৈবা, জয়শি মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের ঘাঁটি। প্রাণ কেঁদে ওঠে ইসলামাবাদের। 7 মে রাতে ভারতের সীমান্তবর্তী 15টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছিল পাক সেনা, যা রুখে দেয় রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ও দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশতীর মিসাইল সিস্টেম। এক রিপোর্ট অনুযায়ী ভারতীয় সেনা ভিডিও প্রকাশ করে জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান নাকি শাহিন সিরিজের ব্যালিস্টিক মিসাইল, চীনের A-100, ফাতে 1-2 সহ অন্যান্য ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এই শাহিন মিসাইলের টার্গেট ছিল দিল্লির একটি জায়গা, যা ভারতের লৌহবর্ম ভেদ করতে পারেনি। সেনা জানিয়েছে, পাক ফৌজের সমস্ত হামলাই ভারতের শক্তিশালী ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। শুধু শত্রুপক্ষের আক্রমণ রুখে দেওয়াই নয়, কোথায় কখন আঘাত আনতে হবে, গোয়েন্দা তথ্য সুরক্ষিত রাখতে হবে, এটাই ভারতের কৌশল। তবে সমর বিশ্লেষকরা বলছেন, পাক সেনার এই পরমাণু অস্ত্র বহনে সক্ষম শাহিন ব্যবহার বড় বার্তা। কি এই ক্ষেপণাস্ত্র? এটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা 2750 কিমি পর্যন্ত আঘাত হানতে সক্ষম। 2015 সালের 9 মার্চ পাকিস্তান প্রথমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল। পাক সেনার কাছে এই ক্ষেপণাস্ত্রই আপাতত সবচেয়ে দীর্ঘ পাল্লার। 6210 কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ইউকো ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ কুমার গোয়েল। গত 16 মে ইডি প্রাক্তন এই ব্যাংককর্তাকে গ্রেপ্তার করলেও সোমবার এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। অভিযোগ, একাধিক বেসরকারি সংস্থাকে অন্যায়ভাবে এই ঋণ মঞ্জুর করেছিলেন সুবোধ। বিনিময়ে সেই টাকার মোটা অঙ্কের ভাগ পান তিনি। ইডির অভিযোগ অনুযায়ী ইউকো ব্যাংকের চেয়ারম্যান পদে থাকাকালীন কনকাস্ট স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডকে 1400 কোটি টাকার ঋণ মঞ্জুর করেন সুবোধ কুমার। এই ঋণ দেওয়ার সময় নির্দিষ্ট নিয়মাবলী পালন করা হয়নি ব্যাংকের তরফে। টাকা মঞ্জুর হওয়ার পর সেই টাকা ধাপে ধাপে তুলতে শুরু করে সংস্থা। ইডির দাবি অনুযায়ী সেই টাকার মোটা অঙ্কের ভাগ পান অভিযুক্ত ওই ব্যাংককর্তা। পাশাপাশি বিপুল গয়না, স্থাবর সম্পত্তি ও বহুমূল্য উপহার সংস্থার তরফে দেওয়া হয় সুবোধকে। এর পাশাপাশি একই ছকে আরও একাধিক সংস্থার ঋণ মঞ্জুর করেন তিনি। সব মিলিয়ে এই ঋণের অঙ্ক মোট ছিল 6210 কোটি টাকা। এই মামলার তদন্তে নেমে গত বছরের ডিসেম্বর মাসে CSPL সংস্থার প্রধান প্রমোটার সঞ্জয় সুরেখাকে গ্রেপ্তার করে ইডি। কলকাতায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 5 কোটি টাকা নগদ ও বহুমূল্য সামগ্রী। অভিযোগ থেকে জেরা করেই ইডি খাতায় নাম ওঠে ইউকো ব্যাংকের চেয়ারম্যান সুবোধের। আর্থিক তছরূপের কাণ্ডের তদন্তে নেমে গত এপ্রিল মাসে প্রাক্তন ইউকো কর্তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফে। দাবি করা হচ্ছে, সেই অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র হাতে পান তদন্তকারীরা। তার ভিত্তিতে গত 16 মে দিল্লিতে নিজের বাড়ি থেকে ইডির তদন্তকারীরা গ্রেপ্তার করেন সুবোধকে। গত 17 মে তাকে আদালতে তোলা হলে 21 মে পর্যন্ত সুবোধকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ভারতের সুস্বাদু আমের বিরাট চাহিদা পশ্চিম বিশ্বে। প্রতি বছর বিপুল পরিমাণ আম রপ্তানি হয়ে থাকে আমেরিকায়। যদিও সম্প্রতি বিমানবন্দর থেকেই কয়েক কোটি টাকার আম ফেরত পাঠিয়ে দিয়েছে আমেরিকা। বলা বাহুল্য, এর ফলে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন রপ্তানিকারক ব্যবসায়ীরা। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, আটলান্টার মতো আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে ভারতের পাঠানো অন্তত 15টি আমের শিপমেন্ট বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় মুদ্রায় প্রায় 4,27,20,000 টাকার ক্ষতি হতে চলেছে ভারতের আম ব্যবসায়ীদের।
সবচেয়ে বড় কথা, বিপুল পরিমাণ আম দেশে ফিরিয়ে আনতে প্রচুর মাসুল গুনতে হবে তাদের। এই অবস্থায় আমগুলিকে আমেরিকাতেই ফেলে আসার কথা ভাবছেন রপ্তানিকারকরা। পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সমর্থক দেশগুলির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এর মধ্যে বাংলাদেশও ভারতের রাডারে এসেছে, বিশেষ করে মোহাম্মদ ইউনূসের চীনে ভারত বিদ্বেষী মন্তব্যের পর। ভারত বাংলাদেশের পণ্য আমদানির জন্য স্থলবন্দর নিষিদ্ধ করে কেবল কলকাতা ও নাভাসেবা সমুদ্রবন্দর সীমাবদ্ধ রেখেছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বা GTRI জানিয়েছে, এই পদক্ষেপ বাংলাদেশের প্রায় 770 মিলিয়ন ডলার মূল্যের রপ্তানির উপর প্রভাব ফেলবে, যা তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের 42%। তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক পণ্য এই ক্ষতির শীর্ষে রয়েছে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশের লাভজনক স্থলবন্দর রুট বন্ধ করে রপ্তানি খরচ বাড়িয়ে দেবে। ইউনূসের দাবি, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি বাংলাদেশের উপর নির্ভরশীল এবং চীনকে বাণিজ্যের আমন্ত্রণ ভারতের ক্ষোভের কারণ হয়েছে। এছাড়া বাংলাদেশের ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা, যেমন সুতা আমদানি বন্ধ ও ট্রানজিট ফি আরোপ, পরিস্থিতি জটিল করেছে। ভারত 2020 সালের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে এবং 17 মে থেকে স্থলবন্দরে আমদানি নিষিদ্ধ করে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতার অর্থনৈতিক মূল্য প্রকাশ করেছে। উত্তরপ্রদেশের সংবল জেলার শাহী জামে মসজিদ সার্ভে মামলায় ইসলামাবাদ হাইকোর্ট মুসলিম পক্ষকে বড় ধাক্কা দিয়েছে। বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের একক বেঞ্চ মসজিদ ইন্তেজামিয়া কমিটির দায়ের করা সিভিল রিভিশন পিটিশন খারিজ করে দিয়েছে। এই রায়ের ফলে সংবলের জেলা আদালতে সার্ভে মামলা এগিয়ে যাওয়ার পথ পরিষ্কার হয়েছে। গত 13 মে মামলার শুনানি শেষে কোর্ট রায় সংরক্ষিত রেখেছিল। মসজিদ কমিটি 19 নভেম্বর 2024-এ সংবল সিভিল কোর্টের সার্ভে আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার পোষণীয়তার বিরুদ্ধে আবেদন করেছিল। তাদের দাবি ছিল, এই মামলা আইনত টিকবে না। তবে বিচারপতি আগরওয়াল মুসলিম পক্ষের দাবি নাকচ করে সিভিল কোর্টের আদেশে কোনো ত্রুটি নেই বলে রায় দিয়েছেন। এর আগে কোর্ট ভারতীয় পুরাতত্ত্ব সার্ভেকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিল, যদিও সময়সীমার মধ্যে তা জমা পড়েনি। মামলার সূত্রপাত হয়েছিল যখন অ্যাডভোকেট হরিশঙ্কর জৈন সহ 8 জন সংবলের সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্টে একটি মামলা দায়ের করেন। তারা দাবি করেন, সংবলের কোর্ট গর্ভী এলাকায় অবস্থিত শাহী জামে মসজিদ ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কিকে উৎসর্গিত হরিহর মন্দির ভেঙে 1526 সালে নির্মিত হয়েছিল। সিভিল কোর্ট এই দাবির ভিত্তিতে 19 নভেম্বর 2024-এ ASI-কে অ্যাডভোকেট কমিশনারের সঙ্গে সার্ভের নির্দেশ দিয়েছিল। এই সার্ভের প্রক্রিয়া গত বছর 24 নভেম্বর হিংসার কারণ হয়ে ওঠে, যখন স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মধ্যে সংঘর্ষে 4 জনের মৃত্যু হয় এবং পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার পর সুপ্রিম কোর্ট সংবল জেলা আদালতের কার্যক্রমে স্থগিতাদেশ জারি করে এবং মসজিদ কমিটিকে হাইকোর্টে আবেদন করতে নির্দেশ দেয়। হাইকোর্টের সাম্প্রতিক রায় এই মামলায় নতুন মোড় এনেছে। মুসলিম পক্ষ এখন সুপ্রিম কোর্টে আবেদনের কথা ভাবছে, যা এই স্পর্শকাতর বিষয়ে উত্তেজনা আরও বাড়াতে পারে। পশ্চিম সীমান্তে পাকিস্তানকে ঘরে ঢুকে মেরে আসার পর এবার পূর্ব সীমান্তে নজর ভারতের। ধীরে ধীরে বাংলাদেশের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্র। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুযায়ী বেশ কিছু পণ্য বাংলাদেশ থেকে আমদানি করার ক্ষেত্রে উত্তর পূর্বের সীমান্ত বন্দরগুলো আর ব্যবহার করা যাবে না। আর এই নির্দেশিকার পর সেই সব বাংলাদেশি পণ্য ভারতে আমদানি করতে হলে কলকাতা বা মুম্বাই বন্দর ব্যবহার করতে হবে। এমন হলে বাংলাদেশি পণ্য ভারতে আনার জন্য খরচ বাড়বে, আর এমন হলে লাভবান হবে ভারতের সেই সব ধরনের পণ্য উৎপাদনকারীরা, বাড়বে আমাদের অর্থনীতি, বলছেন ব্যবসায়ী সংগঠনের নেতা। সাম্প্রতিক অতীতে বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে সেই প্রসঙ্গ টেনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই সিদ্ধান্তকে সমর্থনই জানিয়েছেন। শেষ মুহূর্তে মতবদল, কেন্দ্রের প্রতিনিধি দলে থাকবে না তৃণমূল কংগ্রেস। শনিবারই জানা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে ইউসুফ পাঠানকে পাঠানো হচ্ছে, কিন্তু রাত পার হতেই খেলা ঘুরে গেল। তৃণমূল কংগ্রেস তার প্রতিনিধির নাম প্রত্যাহার করে নিল। অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতেই বিশ্বের দরবারে প্রতিনিধি পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। 7 সাংসদের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের 42 সদস্য বিভিন্ন দেশে যাবেন। কংগ্রেসের শশী থারুর থেকে এনসিপির সুপ্রিয়া সুলে, বিজেপির রবিশঙ্কর প্রসাদ সহ একাধিক সাংসদরা এই প্রতিনিধি দলের সদস্য। তৃণমূলের তরফে ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করা হয়েছিল,
কেন্দ্র তাতে সম্মতিও জানিয়েছিল। রবিবারই বিদেশ মন্ত্রক ও সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তৃণমূল সাংসদের পাসপোর্ট চেয়ে পাঠিয়েছিল তার সফরের ব্যবস্থা করার জন্য। তবে এখন জানা যাচ্ছে কেন্দ্রের এই প্রতিনিধি দলে তৃণমূলের কেউ থাকবে না। কেন হঠাৎ সিদ্ধান্ত বদল করা হলো সে বিষয়ে কেন্দ্রকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন বলেছেন, আমরা সম্পূর্ণভাবে দেশ এবং জাতীয় স্বার্থের পক্ষে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতি কেন্দ্রের কাজ, সেটা তারাই করুক। এদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি জানি না এটা কোথা থেকে আপনারা জেনেছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দল কেন্দ্রীয় সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার ক্ষেত্রে কড়া নিন্দা জানাই, কিন্তু দৌত্যের ক্ষেত্রে কে যাবে সেটা পার্টির সিদ্ধান্ত, এটা বিজেপি ঠিক করে দিতে পারে না। একজন চাইলে 5 জনের নাম আমরা দেব, কিন্তু সেটা তো দলের সিদ্ধান্ত। তৃণমূল কিন্তু এটাকে বয়কট করছে না। অনেক বিরোধী দল প্রথম থেকে সেটার বিরোধী অবস্থান নিয়েছে, কিন্তু তৃণমূল একেবারেই সেটা করেনি। রাতে হবে এই দাবিতে দিনের পর দিন বিকাশ ভবনের সামনে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা দাবি করেছে মুখ্যমন্ত্রীকে আসতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। এদিন মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি তো মিটিং করে বলেছিলাম যে আমরা রিভিউ আবেদন করব। আদালতের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে। এদিন চাকরিহারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্লিজ আমায় এই বিষয় নিয়ে বলতে বলবেন না। ওদের প্রতি আমার যথেষ্ট সহানুভূতি রয়েছে, ছিল এবং থাকবে। আমি তো মিটিং করে বলেছিলাম যে আমরা রিভিউ আবেদন করব। আদালতের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে। আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে তবে ভালো কথা, কিন্তু কোর্ট যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমরা মানতে বাধ্য। আমরা বলতে পারি না যে কোর্টের সিদ্ধান্ত মানব না। এখনও পর্যন্ত কারোর মাইনে বন্ধ হয়নি। এমনকি গ্রুপ সি যারা টাকা পাবে না তাদের জন্য বিশেষ স্কিম করে দেওয়া হয়েছে।